মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় কর্মকর্তাবৃন্দ, মালিক পক্ষের প্রতিনিধিগণ এবং আমার সাথী, আমার সহকর্মী, শ্রমিক আন্দোলনের নেতা কর্মী এবং শ্রমজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে আইএলও কান্ট্রি ডাইরেক্টর সহ বিভিন্ন মিশনের প্রতিনিধিরা আছেন, তাদেরকেও স্বাগত জানাই। সাথীরা, আমার আলোচনার শুরুতেই আমি মহান মে দিবস, তার আগে এবং তার পরে ওই একই চেতনাকে ধারণ করে শ্রমজীবী জনগণের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদের সবার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি আজকের এই দিনে অভিনন্দন জানাই বাংলাদেশে এবং প্রবাসে যেসব বাংলাদেশি শ্রমিক আছেন এবং সারা দুনিয়ার মেহনতি মানুষদের প্রতি। এই দিনটি শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দিন, কিন্তু এই দিনটিকে অর্জন করার জন্য একদিন বা 10 দিন বা 1 বছরের সাধনা ছিল না, এক লম্বা ইতিহাস। আমরা অনেকেই আজকাল ইতিহাস ঐতিহ্যকে ধারণ করতে চাই না, মনে করি খুব প্রয়োজন নাই। যা আমরা দেখছি, যা আমরা করছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর বাইরে কিছু নাই। কিন্তু এটা ঠিক না। আজ আমরা যা করছি বা করতে পারছি, সেই করার বা পারার পরিবেশ সৃষ্টি যারা করে দিয়ে গেছেন তাদেরকে যদি আমরা ধারণ না করি, তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধা না জানাই, তাহলে আজকে আমরা যা কিছুই করছি, আজকে আমরা যা, ভবিষ্যৎ আমাদেরকে ধারণ করবে না, মনে রাখবে না। বন্ধুরা আমি আমার বক্তব্যে বলছিলাম যে মে দিবসের আগে এবং পরে যারা এই আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন, ইতিহাস সব কিছু লেখে না। 1986 সালে মে দিবস হয়েছে, 1886 সালে, কিন্তু 1874 সালে টমকিন স্কোয়ারে শ্রমিক সমাবেশে গুলি করে শ্রমিক হত্যা করা হয়েছিল। আমি আগের কথা বললে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই যাদেরকে দিন রাত কাজ করানো হয়েছে এবং তাদের পালিয়ে যেতে না পারে সেই জন্য তাদেরকে শিকল দিয়ে মেশিনের সাথে বেঁধে রাখা হয়েছে। আমরা জানি যে আমাদের এই দেশ থেকে আসামের চা বাগানে যেসব শ্রমিক নিয়ে যাওয়া হতো, তাদেরকে তাদের স্ত্রী সন্তান সহ নিয়ে যাওয়া হতো, যাতে করে তারা একা পালিয়ে আসতে না পারে। তারপরও পালানোর চেষ্টা করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের লাশ চাঁদপুরের মেঘনায় পাওয়া গেছে। সবই ইতিহাস, এবং এই ইতিহাস ধারণ করেই জন্ম হয়েছে মহান মে দিবসের। ও 1868 সালে মে দিবসের প্রায় 200 বছর আগে নিউ ইয়র্কে ঠেলাগাড়ি শ্রমিকরা সংগঠিত হয়েছিল। 1763 সালে চার্লস্টনে চিমনি প্রস্তুতকারক শ্রমিকরা সংগঠিত হয়েছিল এবং ভাবনা শুরু করেছিলেন যে কাজ কতক্ষণ হবে। তখন কাজ ছিল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। 1771 সালে পিপা প্রস্তুতকারক শ্রমিকরা সংগঠিত হয় এবং এটা ছিল প্রথম ট্রেড ইউনিয়ন। 1820 সাল থেকে 1840 সাল পর্যন্ত ফিলাডেলফিয়ায় কাজের ঘন্টা কমানোর দাবিতে আন্দোলন এবং ধর্মঘট হয়। 1823 সালে আমেরিকার নারী দর্জি শ্রমিকদের প্রথম ধর্মঘট হয়েছিল। নারী দর্জি শ্রমিক, আমরা জানি যে আগে সেলাই ফোড়াইয়ের কাজ আসলে মেয়েরাই করতো, ছেলেরা না, এবং তাদের সে সংগঠন তারা করেছিল। 1828 সালে শিল্প শ্রমিকরা প্রথম সংগঠিত হয়। 1827 সালে ফিলাডেলফিয়ার মেকানিক ইউনিয়ন প্রথম ট্রেড ইউনিয়ন বলে স্বীকৃতি পায় এবং এই সময়ে মার্কিন রাষ্ট্রপতি ভ্যান বুরেন তিনি প্রথম সরকারি শ্রমিকদের জন্য, সরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য 10 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ করেন। এটা উৎসাহিত করে অন্যদেরকে এবং সারা দুনিয়ায় বিভিন্ন জায়গায় শ্রমিক আন্দোলন আরও সংগঠিত হয়।
এবং ইতিহাস 8 ঘন্টা কাজের দাবি প্রথম আমেরিকায় আদায় হয় নাই, প্রথম আদায় হয়েছে অস্ট্রেলিয়ার। সেখানে 21শে এপ্রিল 1856 সালে শ্রমিকরা সংগঠিত হয় মেলবোর্ন ইউনিভার্সিটির সামনে। সেখান থেকে তারা সংসদ ভবনে যেয়ে সেটা অবরোধ করে এবং তাদের দাবির মুখে 8 ঘন্টা কাজের দাবি স্বীকৃতি পায়। এই ঘটনা 1886 সালের মহান মে দিবসের অনেক আগের ঘটনা, প্রায় 30 বছর আগের ঘটনা। 1886 সালে বাল্টিমোরে 30টি ট্রেড ইউনিয়ন, মতান্তরে 60টি ট্রেড ইউনিয়নের সমন্বয়ে আমেরিকান ফেডারেশন অফ লেবারের পূর্ব সংগঠন ন্যাশনাল লেবার ইউনিয়ন গঠন করা হয়। 1882 সালে জাপানে গাড়ি শ্রমিকরা আন্দোলন করে, 84 সালে মস্কোতে, 86 সালে ফ্রান্সের কয়লা শ্রমিকরা, এবং এরপরে জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, ইটালি, বিভিন্ন দেশের, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশে আন্দোলন শুরু হয়। মহান মে দিবস 1886 সালে, ওই সময়ে মে মাসে কলকাতার হাওড়ায় শ্রমিক আন্দোলন হয়েছে। এটাও শ্রমিক আন্দোলনের ইতিহাসে লিপিবদ্ধ আছে। বন্ধুরা আমার, 1884 সালের 7ই অক্টোবর আমেরিকান ফেডারেশন অফ লেবারের নেতৃত্বে 8 ঘন্টা কাজের দাবিতে প্রায় 2 বছর পর 1886 সালের 1 মে সারা উত্তর আমেরিকায় ধর্মঘট আহ্বান করা হয়। মহান মে দিবসের এটা অন্যতম লেসন, শিক্ষা। যখন তখন আন্দোলনে নেমে পড়লে হয় না, আন্দোলন সফল হয় না। যথাসময়ে সে আন্দোলনের ঘোষণা দিতে হয়, সে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হয়, সংগঠিত হতে হয়, তাহলে শুধু আন্দোলনে বিজয় হয়। এটা হলো মে দিবসের প্রথম শিক্ষা। মে দিবসে 86 সালের সবচেয়ে বড় সমাবেশ হয়েছিল শিকাগোর হে মার্কেটে। সেখানে যারা বক্তৃতা করেছিলেন তারা সবাই এক ভাষায় বক্তৃতা করেন নাই। তাদের কেউ ইংরেজিতে বক্তৃতা করেছেন, কেউ ফরাসি ভাষায় বক্তৃতা করেছেন, কেউ জার্মান ভাষায় বক্তৃতা করেছেন, কেউ বোহেমিয়ান ভাষায় বক্তৃতা করেছেন, বিভিন্ন ভাষায়। এটা মে দিবসের আর একটা শিক্ষা, যে শ্রমিকদের আন্দোলনে জাতি, ধর্ম, বর্ণ এটা বাধা হয় না, এটা নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হয়। আমাদের শ্রমিক আন্দোলনের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই তারা মে দিবসের জন্ম দিতে পেরেছিলেন। আমরা জেলায় জেলায় বিভক্ত হই, আমরা বিভাগে বিভাগে বিভক্ত হই, আমরা কারখানায় বিভক্ত হই, এটা মে দিবসের শিক্ষার বিরুদ্ধে। দুনিয়ার মজদুর একও বলি, মে দিবস অমর হোক বলি, কিন্তু আমরা মে দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হতে পারি না। বন্ধুরা আমার, মে দিবসের আন্দোলনকে সফল করার জন্য সেই নেতৃবৃন্দ তারা গান গেয়ে মিছিল করেছেন। যে কারখানায়, জুতা কারখানায় 8 ঘন্টার দাবি মানা হয়েছে, শ্রমিকরা ওই কারখানার জুতা পরতো, বলতো এটা হলো 8 ঘন্টা জুতা। যে চুরুট কারখানার শ্রমিকরা মালিক 8 ঘন্টা দাবি মেনেছে, শ্রমিকরা ওই কারখানার চুরুট ছাড়া আর কিছু কিনতো না, বলতো এটা 8 ঘন্টা চুরুট। অর্থাৎ দাবিকে জনপ্রিয় করার জন্য ক্রমাগত চেষ্টা করে যেতে হয়, হঠাৎ করে হয় না। মনে রাখতে হবে শ্রমিক আন্দোলনের নেতা কর্মীদেরকে। বন্ধুরা আমার, এইভাবে আমরা অনেকেই বলি মে দিবসে অনেক আমাদের শ্রমিক শহীদ হয়েছে। 1 মে কোনো শ্রমিক শহীদ হয় নাই। 1 মে হয়েছে শ্রমিক সমাবেশ, কিন্তু ওই অত বড় শ্রমিক সমাবেশ দেখে মালিকরা ঘাবড়ে গিয়েছিল। তারা এটা বন্ধ করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করা শুরু করেছিল। 1 মে 1886 ছিল শনিবার, এর পরের দিন রবিবার সরকারি ছুটির দিন। সোমবার ধর্মঘট হলো এবং সেই দিন আরো জোরদার ধর্মঘট হয়েছে। সেই দিন ম্যাককর্মিক একটা কারখানা, এটা ধান মারাইয়ের কারখানা,
সেই কারখানায় শ্রমিকদের একটা অনুষ্ঠানে গুলি করে 4 জন শ্রমিককে হত্যা করা হয়। এর প্রতিবাদে 4 তারিখে আবার হে মার্কেটে আর একটা শ্রমিক সমাবেশ আহ্বান করা হয়। সেই সমাবেশে মালিকদের একটা এজেন্সি, সেই সময় একটা ডিটেকটিভ এজেন্সিকে তারা দায়িত্ব দিয়েছিল, তারা সেখানে বোমা পুঁতে রেখেছিল। সেই বোমা বিস্ফোরণ হওয়ার পরে বেশ কিছু শ্রমিক মারা যায়, 2 জন পুলিশও মারা যায়। এরপরে সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করা শুরু হয় এবং এর মধ্যে অনেক শ্রমিক নেতা গ্রেপ্তার হন, তাদেরকে বিচারের জন্য উপস্থিত করা হয়, জুরি বোর্ডে নেওয়া হয় মালিক পক্ষের প্রতিনিধি, এবং সেখানকার যে পত্রিকার সম্পাদক একজন ছিলেন তিনিও তাদের সমর্থক, এদেরকে যে জুরি বোর্ড গঠন করা হয়। বিচারের নামে প্রহসন করে ফাঁসি দেওয়া হয় শ্রমিক নেতাদের। যখন এই বিচার চলছিল তখন আলবার্ট পার্সন্স, আরেকজন বড় নেতা ছিলেন শ্রমিকদের, তিনি গ্রেপ্তার হন নাই, কিন্তু বিচার চলাকালে তিনি আদালতে হাজির হলেন এবং তিনি বললেন, আমার নিরপরাধ সাথীদের সাথে একই ভাগ্য বরণ করার জন্য আমি আদালতে হাজির হয়েছি। বন্ধুরা আমার, এরা হলো শ্রমিক নেতা। শ্রমিকদেরকে বিপদে ফেলে, সাথীদেরকে বিপদে ফেলে তারা পালিয়ে যান নাই, তারা নিশ্চিত মৃত্যু জেনে হাজির হয়েছেন সাথীদের সাথে একই ভাগ্য বরণ করার জন্য। এটাও মহান মে দিবসের শিক্ষা। যারা শ্রমিক নেতা হবেন তারা শ্রমিকদের রেখে, সহকর্মীদের রেখে পালিয়ে যাবেন না, হাজির হয়ে যাবেন। সেখানে ফিশার একজন নেতা ছিলেন, একে ভাষার নাম শুনেই বুঝবেন বিভিন্ন দেশের মানুষ তারা। তাকে যখন ফাঁসির রায় ঘোষণা করা হবে সেরকম সময়ে তিনি আদালতে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনারা অগ্নিস্ফুলিঙ্গের উপর পা রাখতে যাচ্ছেন, আপনারা জবরদস্তি করে আমাদের কণ্ঠ রোধ করতে চাচ্ছেন, কিন্তু এমন একদিন আসবে যেদিন শুধু আমাদের কণ্ঠ শোনা যাবে, আপনারা কেউ ইতিহাসের অংশ হতে পারবেন না। তাই হয়েছে বন্ধুগণ, আজ এই মুহূর্তে বিশ্বের অসংখ্য দেশে তাদের নাম উচ্চারিত হচ্ছে, কিন্তু যারা তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল তারা শুধুই ঘৃণার পাত্র হয়েছে। এটা ইতিহাস, এটাই যুগে যুগে হয়েছে, এটাই যুগে যুগে হয়। বন্ধুরা আমার, আজকে সেই ইতিহাসকে ধারণ করে আমরা মহান মে দিবস উদযাপন করছি। কার জন্য? এই শ্রমজীবী মানুষের জন্য। আর সেই শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য সারা জীবন কি শুধু আমরা মিছিল করব, মিটিং করব, লড়াই করব, ফ্যাসাদ করব, জীবন দেব? সারা জীবনেই তাই করব? রক্ত দিয়ে স্বাধীন বাংলাদেশেও কি আমরা তাই করব? না বন্ধুগণ, আমরা অবশ্যই আমাদের কল্যাণ চাই, আমরা অবশ্যই আমাদের ভাগ্যের পরিবর্তন চাই, আমরা অবশ্যই আমাদের ন্যায্য মজুরি চাই, আমরা অবশ্যই আমাদের সুস্থ স্বাস্থ্যকর কাজের পরিবেশ চাই, সবই আমরা চাই। কিন্তু তা আমাদের আদায় করতে হবে একটা গঠনমূলক প্রক্রিয়ায়। কারণ এই দেশটা আমাদের, আমরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। আমাদেরকে বিভ্রান্ত করে যেন এই দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ কোনো পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, আমাদের খেয়াল রাখতে হবে। আমি সরকারের সঙ্গে আছি, আমি একটা দল করি, সেই দল এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, কিন্তু আমি বেসিক্যালি আমি তো শ্রমিক, আমি শ্রমিক আন্দোলনের একজন কর্মী। বন্ধুরা, এই দলের নির্বাচনী ইস্তাহার প্রণয়নে আমি যুক্ত ছিলাম। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান, আপনি এর আগের ইস্তাহার দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি তার সঙ্গে কাজ করেছি, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, আমি এখন জনাব তারেক রহমানের সঙ্গে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমার কষ্ট হয় নাই কখনো এইভাবে যে তারা শ্রমিকদের জন্য কিছু করতে চান না, সেজন্য কষ্ট হয় নাই। হয়তো তারা অনেক সময় পারেন নাই, কিন্তু চেষ্টার বা আকাঙ্ক্ষার কোনো কমতি নাই। আপনি এবারে নির্বাচনী ইস্তাহারগুলি দেখেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, যারা আমাদের জন্য কথা বলে, দেখেন তাদের নির্বাচনী ইস্তাহারে তারা শ্রমিকদের জন্য কি করতে চেয়েছে। আরে এখন তো মাত্র 2 মাস হয়েছে একটা সরকার ক্ষমতায়।
কিন্তু কি করতে চেয়েছে তারা, এটা তো আমাদের বিবেচনার বিষয় হবে। পড়েন, দেখেন, সবচেয়ে বেশি কিছু করতে চেয়েছে বিএনপি। জনাব তারেক রহমান, আমরা আশা করব যে নির্বাচনী ইশতেহার দেখে জনগণ আমাদের দলকে ভোট দিয়েছে, সেই নির্বাচনী ইশতেহার আমাদের দলের সরকার বাস্তবায়ন করবে। আমরা অপেক্ষা করব, আমরা সহযোগিতা করব, কিন্তু অবশ্যই যদি এটা অর্জিত না হয় আমরা অসন্তুষ্ট হব, আমরা প্রতিবাদ জানাবো। শ্রমিক আন্দোলনের নিয়ম অনুযায়ী অবশ্যই আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। বন্ধুরা আমার, এ দেশের ইতিহাস কি বলে? আমরা যারা শ্রমজীবী মানুষ, এদেশের বেকার মানুষ কারা বলেন তো? এদেশের শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মীয় স্বজন তারাই তো বেকার, নাকি নাকি মালিকদের ছেলে মেয়েরা বেকার? কেউ তারা তো বেকার না। কাজে কর্মসংস্থানের ব্যবস্থা হলে, কারখানা প্রতিষ্ঠান হলে, ব্যবসা বাণিজ্য ভালো হলে তাদের নয় কিছু মুনাফা হবে, কিন্তু চাকরিটা হবে কার? আমার, আপনার আত্মীয় স্বজনের নাকি? আমরা যারা গরিব আছি, যারা বেকার আছে আমাদের। কাজে কর্মসংস্থানটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে যদি প্রতি মাসে আমার বেকার সন্তানকে আমার 200 টাকা দিতে হয়, কালকে যদি সে একটা কাজ পায়, সে যদি আমাকে কোনো টাকা নাও দেয়, এই যে 200 টাকার দেওয়া লাগলো না তাকে, এটা আমার লাভ হলো না? আমার প্রকৃত মজুরি 200 টাকা বাড়লো তো, নাকি? বন্ধুরা আমার, কর্মসংস্থান খুব গুরুত্বপূর্ণ। আজকে এই সরকারের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা হলো, ইচ্ছা হলো, কর্মসূচি হলো কর্মসংস্থান করা। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব নিজে বলেছেন যে আমিও একজন শ্রমিক। রাত 3টার সময় চিটাগংয়ের হাফিজ জুট মিলে গেছে, শ্রমিকরা ঘেমে অস্থির, গরম প্রচন্ড। উনি হঠাৎ তাদের মধ্যে হাজির, বলে ভাই আপনারা কষ্ট করতেছেন, আমিও কষ্ট করতেছি, সবাই মিলে চেষ্টা করতেছি দেশটা একটু ভালো করা যায় কিনা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য যা কিছু সম্ভব আমি করব। ভাবতে পারেন, একজন প্রেসিডেন্ট, তিনি এই গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা করলেন। আজকাল লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করে। তিনি প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। আমাদের আজকে 1 কোটির বেশি শ্রমজীবী মানুষ বিদেশে কাজ করে। সমুদ্রে মাছ শিকারের ব্যবস্থা করলেন, হাজার হাজার শ্রমিক কাজ করে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড করলেন, হাজার হাজার মানুষ কাজ করে। অপ্রচলিত পণ্য রপ্তানি তিনি শুরু করেছিলেন। আজকে গ্রামে গঞ্জে হাজার হাজার লাখ লাখ মানুষ কাজ করে। আমাদের অধিকারের কথা বলেন, অধিকার অর্জনের জন্য তো শিক্ষিত হতে হয়। শ্রমিক আন্দোলনের শিক্ষার একটা প্রতিষ্ঠান ছিল টঙ্গীতে। শহীদ জিয়া খুলনায় একটা করলেন, রাজশাহীতে একটা করলেন, চিটাগংয়ে একটা করলেন, IRI। আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা হলো। আর আমাদের অধিকার, আইনিক অধিকার, এটা নিশ্চিত করার জন্য আমাদের এত আইন ছিল, একটা আর একটার সঙ্গে সাংঘর্ষিক। একটা দিয়ে কোনো কিছু আদায় করতে গেলে আর এক আইনে বাধা হয়ে যেত। এগুলোকে সমন্বিত করে লেবার কোড করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের জন্য লেবার ফাউন্ডেশন করলেন। আজকে আমাদের কেউ অসুস্থ হলে, কেউ বা ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য দরকার হলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে টাকা পাওয়া যায়। তারেক রহমান সাহেবও এরকম বেশ কিছু যুগান্তকারী কর্মসূচি নিয়েছেন। যদি সম্ভব হয়, আমি বিশ্বাস করি যে আল্লাহর মেহেরবানিতে এদেশের শ্রমজীবী কর্মজীবী মানুষ কল্যাণ হবে। আমাদের খালি কলকারখানার দিকে তাকালে চলবে না। বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, ইনফর্মাল সেক্টরে। তাদের জন্য কাজ করতে হবে আমাদের। তারাও আমার আপনার ভাই বোন। এই জন্য আমাদেরকে এখন থেকে চেষ্টা করতে হবে। সরি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, আমি সময় বেশি নিয়ে ফেলছি, মাফ করে দেবেন আমাকে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আর কি, যে আমরা বলি যে কর্মক্ষেত্রে মৌলিক অধিকার যেগুলেন, যেমন পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার, শ্রমিকদের ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষা, তারপরে হয়রানিমূলক কর্মপরিবেশ, এই সব নিশ্চিত করে একটা বৈষম্যহীন, একটা
মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে, সেখানে একজন শ্রমিক তার মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকবে, তার সন্তান সন্ততি নিয়ে কাজ করবে। এটি তো আকাঙ্ক্ষা আমাদের। 8 ঘন্টা কেন কাজের দাবি ছিল? কেন 8 ঘন্টা কাজের দাবি ছিল? এই দাবি শুধু 8 ঘন্টা কাজের ছিল না, বলা ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম। এখন সায়েন্টিফিকভাবেও প্রমাণিত হয়েছে, যদি আপনি 8 ঘন্টা ঘুমাইতে পারেন, আপনি একজন মানুষ হিসাবে যথেষ্ট। এটা আর 8 ঘন্টা বিনোদন, আপনার সন্তান সন্ততির সঙ্গে থাকবেন, আপনি একটু বেড়াতে যাবেন তাদেরকে নিয়ে, কিন্তু এটা সবটা করতে পারবেন আপনি 8 ঘন্টা কাজে যে মজুরি পাবেন তা দিয়ে। এখন আমরা 8 ঘন্টা কাজে মজুরি যা পাই তা দিয়ে বিনোদন তো দূরের কথা, ঘুমাইতে তো পারা যায় না, তাই না? কাজেই আপনার মহান মে দিবসের যে দাবি, ওটা কি আসলে আদায় হয়েছে? আমাদের দেশে কি বেশিরভাগ শ্রমিককে 8 ঘন্টার চেয়ে বেশি কাজ করতে হয় না? তো বন্ধুরা, মে দিবসের অনুষ্ঠান করি, মে দিবস, মহান মে দিবস অমর হোক, দুনিয়ার মজদুর এক হোক, 8 ঘন্টা কাজের দেবে। আমরা 8 ঘন্টার কনভেনশন রাটিফাই করেছি, কনভেনশন নাম্বার 1 আমরা রাটিফাই, আমরা করি নাই। এই বাংলাদেশ যখন পাকিস্তানের অধীন ছিল তখনও এটা রাটিফাইড ছিল। এটা রাটিফাই করা হয়েছে যখন আমরা ব্রিটিশ ইন্ডিয়া ছিলাম, যখন আমরা ডোমিনিয়নের, স্বাধীন না, আমরা ডোমিনিয়নের মর্যাদায় আমরা যখন আইএলওর সদস্য ছিলাম। আমরা এখনো দাবি করি যে আমরা আইএলওর প্রতিষ্ঠাতা সদস্য। আরে আইএলও হয়েছে 1919 সালে, 17 সালে নাকি? আর আমরা বলতেছি আমরা সদস্য, আমাদের বাংলাদেশ হয়েছে 1971 সালে। কেমনে? কারণ এই বাংলাদেশ যে ব্রিটিশ ইন্ডিয়ার অংশ, তারা আইএলওর প্রতিষ্ঠাতা সদস্য ছিল এবং আইএলওর কনভেনশন নাম্বার 1 যেটা ওয়াশিংটন কনফারেন্সে রাটিফাই হয়েছে, সেই কনভেনশন 1 রাটিফাই করেছে দৈনিক 8 ঘন্টা কাজ। তা আমাদের প্রথম কাজ হবে যাতে সবাই দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করতে বাধ্য না হয়। হ্যাঁ, ইচ্ছা করে যদি সে একটু বেশি কাজ করতে যা করবে, তার জন্য অতিরিক্ত মজুরি পাবে সে। কারখানার স্বার্থে দরকার হতে পারে কখনো শ্রমিকরা নিশ্চয়ই কাজ করবে, কারণ আমাদেরকে আগায় যেতে হবে। এটা আমাদের অর্জন করতে হবে। আর এই পরিমাণ মজুরির জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে বাকি 8 ঘন্টা আমি বিনোদন করতে পারি, 8 ঘন্টা আমি বিশ্রাম করতে পারি। আপনার এই এত বক্তৃতা, এত কিছু তো দরকার নাই ভাই, এইটুকুই যথেষ্ট আমাদের। নাকি এর বেশি কারো কিছু দাবি আছে নাকি? আছে নাকি আমার শ্রমিক ভাইদের দাবি? কি শ্রমিক ভাইরা আর কোনো দাবি আছে? তাহলে এই হলে চলবে। আর এইটুকু পাওয়ার জন্য আমরা আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর নির্ভর করতে চাই। আজকে মে দিবসের সমাবেশ আছে, উনি আসবেন, সেখানে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে মাত্র 2 মাস হয়েছে, এর মধ্যে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মৌকুব করা হয়েছে। এই 10,000 টাকা পর কৃষি ঋণ কারা নেয়? বড় কৃষকরা তো নেয় নাই, ক্ষুদ্র কৃষকরা নিছে। আমরা যদি কৃষি শ্রমিক বলি, তা আমাদের জন্য একটা কাজ তো হয়েছে নাকি? আমরা যারা এখানে আছে আমাদের না, কিন্তু আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই বন্ধু, তারা তো আসছে, তারা পাইছে। আর আমাদের জন্য কিছু কাজ অলরেডি শুরু হয়েছে। মাননীয় শ্রমমন্ত্রী আছেন এখানে, শ্রম উপদেষ্টা সাহেব আছেন, তারা জানেন। এবং আগামী দিনে এই কাজটা দ্রুত করতে হবে যাতে শ্রমজীবী মানুষ মহান মে দিবস এখন থেকে প্রায় 150 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছিল, আমরা যেন তার ফল ভোগ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হোক।